অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো বিজেপিতে যাওয়ার পর কটাক্ষ ছুড়ে আসছে যে এই যে তিনি রাজনৈতিক মতাদর্শ নিয়েই তিনি প্রথম থেকে রায়গুলো দিচ্ছিলেন, কিন্তু তার কেসে মেরিট ছিল কি ছিল না। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। আপনারা জানেন একাধিক প্রাথমিকের মামলা থেকে শুরু করে শিক্ষা নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সমস্ত মামলায় তিনি আইনজীবী হিসেবে ছিলেন। তাকেই জিজ্ঞাসা করবো, আপনাদের কেসে মেরিট ছিল কি ছিল না? দেখুন, কেসের মেরিট ছিল বলেই শুধুমাত্র জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন তা তো নয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ হয়ে ডিভিশন বেঞ্চে গেছে। জাস্টিস সুব্রত তালুকদার তিনি নির্দেশ দিয়েছেন যে হ্যাঁ, সিবিআই তদন্ত চলবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেছে। সুপ্রিম কোর্টও ইভেন নির্দেশ দিয়েছে হ্যাঁ, সিবিআই তদন্ত চলবে। ইভেন যেমন ধরুন এই যে মিউনিসিপ্যালিটি স্ক্যামের ক্ষেত্রে রাজ্য সেটিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে জাস্টিস তপব্রত চক্রবর্তীর কোর্টে গেছে, সেখানে হেরেছে। সেইটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে, সেখানে হেরেছে। ফলে বুঝতেই পারছেন যে এইগুলো ফাইনালিটি অ্যাটেন্ড করে গেছে। এই সমস্ত কথাবার্তা বলা আসলে এই যে গোটা রাজ্য জুড়ে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে ঢাকার প্রচেষ্টা। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কোথায় যোগ দিয়েছেন না যোগ দিয়েছেন, তিনি কি করেছেন সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু মামলা যে অসাধারণ মেরিট ছিল এবং মামলাগুলো যে সত্যি সত্যি এই দুর্নীতির মুখোশ খুলেছে এই নিয়ে কোনো সন্দেহ নেই। বলা হচ্ছে যে তিনি যেহেতু ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হতে চান সেই জন্য রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই সমস্ত রায়গুলো তিনি দিয়েছিলেন, নিজের রাজনৈতিক কেরিয়ারে একটা জায়গায় দাঁড় করানোর জন্য এই সমস্ত করেছেন। দেখুন, অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু এই যে মামলায়, যেহেতু আমি মামলাকারী পক্ষের আইনজীবী হিসেবে এটুকু বলতে পারি, সেই মামলাগুলো আপনি যদি প্রতিটি মামলা দেখেন অসাধারণ মামলার দিক দিয়ে। তার কারণ আপনাকে যে কোনো, শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন, এই মামলা নিয়ে আমি মনে করি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ওই মামলা করতাম, মমতা বন্দ্যোপাধ্যায় অর্ডার দিতে বাধ্য থাকতো। তার কারণ এ তো সিম্পল ম্যাথামেটিক্স, যে একজন ব্যক্তি যার আগের র্যাঙ্ক আছে সে চাকরি পায়নি, যার পরের র্যাঙ্ক আছে সে চাকরি পেয়ে গেছে। এটা সিম্পল ম্যাথামেটিক্স। ধরুন 153 র্যাঙ্ক যা সে চাকরি পায়নি, 274 যে র্যাঙ্ক সে চাকরি পেয়ে গেছে, তার চাকরি বাতিল করতে হবে না? বিচার ব্যবস্থার কলঙ্ক বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে বিচার ব্যবস্থার কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক ভারতবর্ষের। এই যে দুর্নীতির যে রায়, সেই রায়গুলো যে সঠিক হয়েছিল সেটা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে পরবর্তীতে নির্দেশনামা থেকে পরিষ্কার। এখন তার পরবর্তী তার ব্যক্তি জীবনে কি করবেন, তার রাজনৈতিক জীবন নিয়ে সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকেই অনেক কিছু বলবেন এবং সেটা তাদের রাজনৈতিক বিষয়, এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইবো না। কিন্তু একথা আমি অবশ্যই বলবো যে এই মামলাগুলো, এই মামলার মেরিট নিয়ে কোনো প্রশ্ন হবে না। দ্বিতীয় হচ্ছে যে কল্যাণবাবু তিনি একটা পক্ষের হয়ে অ্যাপিয়ার করছেন, ফলে সে তার মক্কেলের ভয়েস হিসেবে তিনি কাজ করবেন, সেটা নিয়েও আমার কোনো বক্তব্য নেই। তিনি তার কোর্টের অভ্যন্তরে তার মক্কেলের হয়ে রিপ্রেজেন্ট করছেন, তিনি তার মক্কেলের হয়ে বক্তব্য রাখবেন, তার মক্কেলের হয়ে সাবমিশন রাখবেন, এই নিয়ে কোনো আমাদের কিছু বলারই নেই। অতএব তিনি তার মক্কেলের হয়ে তিনি কোর্টের অভ্যন্তরে রাখবেন, কোর্টের বাইরে কি বলবেন কারা? আমি দেখুন অত নিম্ন রুচির আমি অত নিম্ন রুচির কথাবার্তা বলতে অভ্যস্ত নই, আর এইরকম নিম্ন রুচির কথাবার্তার উত্তর দিতে আমার ঘৃণা করে। না, তিনি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তোমার আর তোমার বিচারপতির মুখোশ টেনে খুলে দেবো সময় এলে। খুলুন না। দেখুন, কে বাধা দিয়েছে? ও তো মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি হলো? এখন তো বলতে হয় যে সিপিএম এর এবং এই যে আমাদের সব থেকে বড় দালাল তো মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ এত কিছু বলেন আর কিছু করতে পারেন না। দেখুন, এইসব বলে লাভ নেই। আসলে দেখুন দুর্নীতি হয়েছে, এখন সেই দুর্নীতি করেছেন, এখন সেই দুর্নীতির জন্য কিছুজন লাভবান তৈরি হয়েছে, কিছুজন বেনিফিশিয়ারি তৈরি হয়েছে। এখন সেই দুর্নীতির রায় দিয়ে কেউ যদি রাজনীতি জয়েন করে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। সে আমার মনে হয় যতদিন বিচারপতি হিসেবে কাজ করেছিলেন এ নিয়ে কোনো সন্দেহ নেই, মামলার মেরিটের উপর ভিত্তি করে তিনি রায় প্রদান করেছেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তার কারণ এই যে বললাম, উদাহরণ দিয়ে বললাম, এই মামলা নিয়ে আমি বিশ্বাস করি যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলা শোনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ওই রায় নিয়ে চলে আসবে। যেখানে কুণাল ঘোষ খোদ বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান, কলকাতার বড় শেখ শাহজাহান, তার বাড়িতে গিয়ে চা খাচ্ছেন। ওদের কি ঠিক আছে নাকি? ও যে যখন বলে ওই সারদার বিকাশ বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় গুণগান করতে শুরু করে। ও যেদিন বলেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে কলকাতার শাহজাহান, আমি সেদিনই বলেছিলাম ও পরের দিন আবার গুণগান করবে।
ফলে ওটা ওর অভ্যাস, ওটা নিয়ে কিছু করার নেই। আর তৃণমূল কংগ্রেসে কেউ আদর্শবোধ থেকেও তৃণমূল কংগ্রেস করে না, কেউ বিশাল রাজনৈতিক চেতনা থেকে তৃণমূল কংগ্রেস করে এমনি খুঁজে পাবেন না। আসলে তৃণমূল কংগ্রেসটা হচ্ছে লুটে খাওয়ার একটা প্ল্যাটফর্ম। ওই লুটে খাওয়ার প্ল্যাটফর্মে কে কত লুটবে তার জন্য কখনো কেউ কাউকে লাত মারবে, আবার তার পর মুহূর্তে তারপর পা ধরবে। ফলে এটা তৃণমূল কংগ্রেসের এই কালচারের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী তিনি নিজে খোদ বলছেন যে গদ্দারদের ইতিহাস আমি সব খুলবো, কোর্টে বসে বসে চাকরি খাওয়া সাধারণ চাকরি প্রার্থীদের সব মুখোশ আমি খুলবো। নিষেধ কে করছে? গাঁট কেটে রেখেছেটাকে? আমি তো এটাই বুঝতে পারছি না, যদি এটা সত্যি সত্যি গাদ্দারি হয়ে থাকে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি সেই গাদ্দারি করে থাকে, তো মুখোশ খুলছেন না কেন? লোকে তো এবার বলবে যে আপনারাই তো দালালি করছেন। সব মহিলা ঘটিত ব্যাপার আছে। ইয়ে করে দিন, প্রকাশ করে দিন। কে আবার বাধা দিয়ে রেখেছে? কেউ তো বাধা দিয়ে রাখেনি। প্রকাশ করে দিন। আর যদি সেটা না প্রকাশ করতে পারেন তাহলে জানতে হবে এটা মিথ্যা কথা। আর মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলতে ওস্তাদ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করুন যে উনি সত্য কথা বলছেন। উনি যে সত্য কথা বলছেন ওকে প্রমাণ করুন। একটা উদাহরণ দিক, একটা উদাহরণ দিলেই তো পরিষ্কার হয়ে যাবে। চাকরি খেয়েছে, গদ্দারদের মুখোশ খুলবে। এটা খুলছে, এই জন্যই তো বলছি সাধারণ চাকরি প্রার্থীদের যদি সাথে যদি বঞ্চনা হয়েছে। যদি হয়ে থাকে, যদি কোনো কিছু অপকর্ম হয়ে থাকে, সেই অপকর্মের মুখোশ খুলে দিন, অসুবিধা কি আছে? আমরা বলছি যে মামলাতে মেরিট অনুযায়ী বিচার হয়। এখন যিনি বিচারপতি তিনি তার রিটায়ারমেন্টের পরে বা তার রেজিগনেশনের পরে তিনি কি করবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। তার সঙ্গে তিনি যখন বিচারপতি হিসেবে ছিলেন তার সেই কাজের কোনো প্রকার তুলনা হয় না। দ্বিতীয় হচ্ছে যে সে আস্থা হারাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য বিচার ব্যবস্থার দিক থেকে। দ্বিতীয় কথা বলি, দেখুন সেই অর্ডারগুলো চ্যালেঞ্জ হয়েছে অন্য বিচারপতির কাছে, ডিভিশন বেঞ্চে দুজন বিচারপতি ছিলেন, সেই অর্ডার চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে। ফলে মামলার মেরিট নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ ও মামলা তো তৈরি করেছিলাম আমরা, ও মামলা তো তৈরি করেছে আমরা ডিকটেশন দিয়ে ওই মামলা তৈরি করেছি। ওই মামলার ডকুমেন্ট দেখেছি, ওই মামলার ব্রিফ প্রিপেয়ার করেছি, মামলা প্রিপেয়ার করেছি আমরা। বলছে আরো দুজন বিচারপতিও রাজনীতিতে যোগ দিবে খুব শিগগিরই। এইভাবে তো আমি বলছি একটা বিচার ব্যবস্থা একটা আলাদা পার্ট, সেটাকে কলঙ্কিত করা হচ্ছে রীতিমতো এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একাধিক মন্তব্য করে। আপনি কি বলবেন? বলছে মানুষ নাকি আস্থা হারাবে। আমরা জানি একাধিক মানুষ আস্থা পেয়েছে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য। দেখুন, মানুষ আস্থা পেয়েছে এই সিস্টেমটার জন্য। আমরা সিস্টেমের কথা বলছি, ব্যবস্থার কথা বলছি। আমরা বলছি বিচার ব্যবস্থার কথা। এই বিচার ব্যবস্থাকে অটুট রাখতে হবে, একে সক্রিয় রাখতে হবে, একে স্বাধীন রাখতে হবে, এর স্বাতন্ত্রিকতা বজায় রাখতে হবে, এবং সেটার উপর ভিত্তি করে মানুষ তার যে পরিমাণ তার উপর অত্যাচার হয়, নিপীড়ন হয়, তার সুবিচার পাবে। এই ব্যবস্থার কথা বলছি, আমরা কোনো ব্যক্তির কথা বলছি না। আর আমরা কখনো বলিও না, আমরা বিশ্বাসও করি না। আমরা বিশ্বাস করি ব্যবস্থায়, এবং আমরা বলছি যে যে পরিমাণ পশ্চিমবঙ্গের অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিয়ে চাকরি প্রাপক বানানো হয়েছে এবং যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে, সেইটাই ব্যবস্থার মাধ্যম দিয়ে উন্মোচিত হয়েছে। এবং সেই ব্যবস্থার একটা অংশ ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই পুরো ব্যবস্থাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় না, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিল, সেখানে জাস্টিস সুব্রত তালুকদার ছিল, জাস্টিস তপব্রত চক্রবর্তী ছিল, বিচারপতি অমৃতা সিনহা আছে, সব বিচারপতি রয়েছে, ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থাটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভয় পাচ্ছে। তারা চাইছেন এই ব্যবস্থাটিকে দুর্বল করো। আসলে ওরা ব্যবস্থার প্রতি আস্থাশীল নয়, এই বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল নয়, গণতন্ত্রের প্রতি আস্থাশীল নয়, সংবিধানের প্রতি আস্থাশীল নয়, তাই এই ধরনের কথাবার্তা বলছে।